আসসালামু আলাইকুম। শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে আজকে আমি তোমাদের সাথে আছি। আমি রিপা ফেরদৌসী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের উপরে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারসমূহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে? আমাদের আজকের শিক্ষণফল হচ্ছে মৌলিক অধিকার কি সেটা ব্যাখ্যা করতে পারবে, মানবাধিকার কি সেটা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকারসমূহের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা সংবিধানের মূলনীতিগুলোকে বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম। আশা করছি সংবিধানের মূলনীতি সম্পর্কে তোমাদের ধারণা অনেকটাই ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি সমস্যা থাকে আমি বলেছিলাম আমার সাথে যোগাযোগ করার জন্য, তোমরা অনেকে করেছো এবং আশা করছি তোমরা সেটার উত্তর পেয়েছো। আজকে তাহলে চলো আমরা মৌলিক অধিকারের দিকে একটু আলোকপাত করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর যে কোনো দেশের সংবিধানে মৌলিক অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মৌলিক অধিকারগুলো একদিকে যেমন জনগণের বিবিধ গুরুত্বপূর্ণ অধিকারকে সাংবিধানিক নিশ্চয়তা দেয়, অন্যদিকে এগুলো শাসক শ্রেণীকে স্বৈরাচারী হওয়া থেকেও বিরত রাখে। তোমরা জানো ফরাসি বিপ্লব 1789 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার পর থেকেই মূলত বিভিন্ন দেশের সংবিধানে মৌলিক অধিকার বা অধিকারের সনদ সন্নিবেশ করা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। অবশ্য মৌলিক অধিকারগুলো পরিবর্তনযোগ্য, তবে আইন পরিষদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এগুলো পরিবর্তন করা যায় না। সংবিধানে মৌলিক অধিকার রক্ষার ব্যাপারে স্পষ্ট বক্তব্য থাকে। মৌলিক অধিকারগুলো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য বলে সরকার যেমন সচেতন থাকে, তেমনি জনগণ এসব অধিকার বাস্তবায়ন করার জন্য আদালতের আশ্রয় নিতে পারে। তাহলে চলো আমরা দেখি আসলে মৌলিক অধিকার বলতে আমরা কি বুঝি। সহজ কথায় যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলতে পারি মৌলিক অধিকার বলতে আমরা সেসব অধিকারকে বুঝি যা কোনো দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং যা বাস্তবায়নের ব্যাপারে সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হয়। মৌলিক অধিকারগুলো সবই মানবাধিকার, তবে পার্থক্য এই যে মানবাধিকারগুলোকে সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হয় না। সুতরাং বলা যায় যখন কতিপয় মানবাধিকারকে সংবিধানে লিপিবদ্ধ করে তাদেরকে সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হয় তখন এগুলোকে মৌলিক অধিকার বলে। এখানে আসলে সাংবিধানিক নিশ্চয়তা বলতে কি বোঝানো হচ্ছে? সাংবিধানিক নিশ্চয়তা বলতে বোঝানো হচ্ছে এসব অধিকার থেকে কেউ বঞ্চিত হলে সে ব্যক্তি আদালতের মাধ্যমে ওইসব অধিকার ফিরে পাবে। আদালত তার রায়ের মাধ্যমে সরকারকে ওইসব অধিকার ফিরিয়ে দেওয়ার হুকুম দিতে পারে। আমরা একটু পেছনের দিকে যদি যাই তাহলে দেখতে পাই পাকিস্তান সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মুনির স্টেট ভার্সাস দস্যু মামলার রায়ে অন্যান্য বিষয়ের সাথে মৌলিক অধিকারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন। বিচারপতি মুনিরের মতে মৌলিক অধিকারের প্রকৃত উপাদান হলো এগুলো কম বেশি স্থায়ী এবং সাধারণ আইনের মতো পরিবর্তনযোগ্য নয়। সুতরাং আমরা বলতে পারি মৌলিক অধিকারগুলো এমন অধিকার যা কোনো দেশের সংবিধানে সন্নিবেশিত করে তা বাস্তবায়নের ব্যাপারে সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হয়। গণতান্ত্রিক সরকার তার শাসনতান্ত্রিক উৎকর্ষের জন্য মৌলিক অধিকারকে অত্যন্ত যত্ন সহকারে লালন করে এবং এগুলো বাস্তবায়নের ব্যাপারে সাধ্যমতো চেষ্টা করে। বস্তুত বর্তমান বিশ্বে শাসক শ্রেণীর সফলতা নির্ণয়ের অন্যতম মাপকাঠি হলো তারা কতটুকু মৌলিক অধিকারের নিশ্চয়তা জনগণকে দিতে পারছে সেটা। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মৌলিক অধিকার কি সেই বিষয়ে তোমরা কিছুটা হলেও ধারণা লাভ করেছো। এবার তাহলে আমরা আসি মানবাধিকার বিষয়টা আসলে কি, কিংবা মানবাধিকার বলতে আমরা কি বুঝি।
প্রিয় শিক্ষার্থী, বিশ্বে এখন যে বিষয়টি নিয়ে বেশিরভাগ মানুষ আলোচনায় মত্ত কিংবা উদ্বিগ্ন তা হলো মানবাধিকার। মানুষের অস্তিত্ব রক্ষা, সহজাত ক্ষমতার সৃজনশীল বিকাশ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য একান্তভাবে প্রয়োজনীয় কতিপয় অধিকারই হলো মানবাধিকার। এগুলো এমন অধিকার যা ব্যতীত মানুষ সত্যিকার মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকতে পারে না। মানুষের মূল্য ও মর্যাদার সাথে সংশ্লিষ্ট এই অধিকারগুলো মানুষরূপে জন্মগ্রহণ করার কারণে তার জন্মগত অধিকার। তাহলে কি মানবাধিকার শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই কিংবা যেই অর্থটা দাঁড়ায় তা হচ্ছে মানবের অধিকার বা মানুষের অধিকার। অর্থাৎ মানবাধিকারের অন্তর্নিহিত বিষয় হলো মানুষ এবং অধিকার। এই দুটি শব্দই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত। মানুষ যে সকল আইনগত অধিকারের মালিক সেগুলোই আসলে মানবাধিকার। তাহলে এই বিষয়টাকে যদি আমরা আরেকটু সহজ করে দেখার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি মানবাধিকার বলতে সাধারণ অর্থে সেসব অধিকারকে নির্দেশ করে যেগুলো আমাদের প্রকৃতিগত ও সহজাত এবং যেগুলো ছাড়া আমরা মানুষ হিসেবে বাঁচতে পারি না। এই প্রসঙ্গে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান বলেছেন, মানবাধিকার হচ্ছে মানব অস্তিত্ব ও পারস্পরিক সহাবস্থানের ভিত্তি। মানবাধিকার সর্বজনীন, অবিভাজ্য ও পরস্পর সম্পর্কিত। শান্তি ও উন্নয়ন অর্জনের জন্য জাতিসংঘের যে আকাঙ্ক্ষা তার হৃৎপিণ্ডই হচ্ছে মানবাধিকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যদের জন্য সহজাত, সর্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকারই হচ্ছে মানবাধিকার। মানবাধিকারকে ভালোভাবে বোঝার জন্য মানবাধিকারের উপাদানকে দুটি দৃষ্টিকোণ থেকে বিচার করে দেখা যায়। তা হলো স্বাভাবিক অধিকার এবং প্রকৃত অধিকার। তাহলে স্বাভাবিক অধিকার বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক অধিকার বলতে সেসব অধিকারকে বোঝায় যা একজন ব্যক্তি মানুষ হিসাবে পেয়ে থাকে। স্বাভাবিক অধিকার উত্তরাধিকার হিসেবে অবিচ্ছেদ্য এবং এটি মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করার উপায়। যেমন মানুষ ভাবতে পারে, কথা বলতে পারে, সুতরাং তার স্বাভাবিক অধিকার হলো স্বাধীনভাবে মতামত ও ভাব প্রকাশের অধিকার। অন্যদিকে প্রকৃত অধিকার হলো সেসব অধিকার যা আইন ও সংবিধান দ্বারা সংরক্ষিত ও নিশ্চিত করা হয়ে থাকে। তবে বিভিন্ন দেশের আর্থসামাজিক অবস্থা ও রাজনৈতিক কাঠামো অনুসারে প্রকৃত অধিকারের ক্ষেত্রে ভিন্নতা থাকতেই পারে। দেশের সরকারি কার্যক্রমে অংশগ্রহণ, জনসেবায় অংশগ্রহণ, নিরাপত্তায় অংশগ্রহণ প্রভৃতি হলো প্রকৃত অধিকার। অর্থাৎ প্রকৃত অর্থে মানবাধিকার হলো স্বাভাবিক অধিকার ও প্রাকৃতিক অধিকারের সমন্বিত অবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা মৌলিক অধিকার এবং মানবাধিকারকে সংজ্ঞায়িত করার চেষ্টা করলাম, কিংবা মৌলিক অধিকার এবং মানবাধিকারের কিছুটা প্রকৃতি আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করলাম। এতক্ষণের আলোচনা থেকে তোমাদের নিশ্চয়ই এটা মনে হচ্ছে যে মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে আসলেই কিছু পার্থক্য আছে। তাহলে চলো আমরা দেখে নিই সেই পার্থক্যগুলো আসলে কি। প্রথমত যদি আমরা দেখি তাহলে আমাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি অর্থে আসলে মৌলিক অধিকার কিংবা মানবাধিকার এই দুইটা বিষয় কি। সকল মৌলিক অধিকারই কিন্তু মানবাধিকার। তোমরা বিষয়টা একটু খেয়াল করো, সকল মৌলিক অধিকারই মানবাধিকার, কিন্তু সকল মানবাধিকার মৌলিক অধিকার নয়। মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে এবং কোনো কোনো মৌলিক অধিকারকে সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হয়, কিন্তু মানবাধিকার সংবিধানে ভিন্নভাবে লেখা থাকে না। মানবাধিকারের ক্ষেত্র ব্যাপক, কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্র অনেকটাই সংকীর্ণ। তার পরবর্তীতে আমাদের সামনে যে বিষয়টা আসে সেটা হচ্ছে উৎস। মৌলিক অধিকার এবং মানবাধিকারের যে উৎস সেটা আসলে কোথায়? মৌলিক অধিকারের উৎস মূলত কোনো দেশের সংবিধান। অর্থাৎ কোনো মানবাধিকার যখন সংবিধানে স্থান পায়, আমি আবারও বলছি, কোনো মানবাধিকার যখন সংবিধানে স্থান পায় তখন তাকে মৌলিক অধিকার বলে। অন্যদিকে মানবাধিকারের উৎস হলো আন্তর্জাতিক আইনের বিভিন্ন বিষয়। তার পরবর্তীতে আমরা যেই বিষয়টা নিয়ে পার্থক্যের সৃষ্টি করতে পারি সেটা হচ্ছে অবস্থানগত। মৌলিক অধিকারগুলো দেশের মধ্যে সীমাবদ্ধ। আবারও রিপিট করছি, মৌলিক অধিকারগুলো দেশের মধ্যে সীমাবদ্ধ।
এক দেশের মৌলিক অধিকারের সাথে অন্য দেশের মৌলিক অধিকারের পার্থক্য থাকতেই পারে, কিন্তু মানবাধিকারগুলো কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ না হয়ে আন্তর্জাতিকতা লাভ করে। অর্থাৎ মানবাধিকারকে ভৌগোলিক সীমারেখা দ্বারা কখনোই সীমাবদ্ধ রাখা যায় না। তার পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সাংবিধানিক নিশ্চয়তা। মৌলিক অধিকারকে সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হয়, অর্থাৎ কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে আদালত তার মৌলিক অধিকার বলবৎ করতে পারবে। পক্ষান্তরে মানবাধিকারগুলোর কোনো সাংবিধানিক নিশ্চয়তা নেই, অর্থাৎ এগুলো আদালত কর্তৃক বলবৎ যোগ্য নয়। তারপরে আসো প্রযোজ্যতার ক্ষেত্রে কি? মৌলিক অধিকারগুলো একটি নির্দিষ্ট দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। পক্ষান্তরে মানবাধিকারগুলো সামগ্রিকভাবে পৃথিবীর প্রতিটি দেশের নাগরিকদের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণের আলোচনা থেকে আমি এটা আশা করতেই পারি যে মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে যে বেসিক পার্থক্য, কিংবা মৌলিক অধিকার আসলে একটা দেশে কিভাবে কার্যকর করা হয়, মানবাধিকার কিভাবে কার্যকর হয়, এই বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। এবার তাহলে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকার সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বাংলাদেশের সংবিধান প্রণেতাগণ সংবিধানের মৌলিক অধিকার সন্নিবেশের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন। 1789 সালের মার্কিন সংবিধান এবং 1949 সালের ভারত সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের ব্যাপারে বাংলাদেশের সংবিধান প্রণেতাগণ ওয়াকিবহাল ছিলেন। ফলে এসব দেশের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের গণপরিষদ বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার সংযুক্ত করেন। বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে একটু খেয়াল করো তোমরা, বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে 27 অনুচ্ছেদ থেকে 44 অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সম্বন্ধে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। সংবিধান প্রণেতাগণ এই সংবিধানে মৌলিক অধিকার প্রণয়ন করতে গিয়ে দুইটা বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। সেগুলো আসলে কি? ওনারা দুইটি অ্যাঙ্গেল থেকে এই মৌলিক অধিকারগুলো সংবিধানে সংযোজন করার চেষ্টা করেছেন। একটা হচ্ছে শুধু বাংলাদেশের নাগরিকরা ভোগ করতে পারে এমন মৌলিক অধিকার। বিষয়টা একটু খেয়াল করো, শুধু বাংলাদেশের নাগরিকরা ভোগ করতে পারে এমন মৌলিক অধিকার, এবং বাংলাদেশে বসবাসকারী নাগরিক ও বিদেশিরা ভোগ করতে পারে এমন মৌলিক অধিকার। তার মানে আমাদের সংবিধানে যে 18টি মৌলিক অধিকার সংযুক্ত করা হয়েছে, সেই 18টি মৌলিক অধিকারকে আমরা দুইটা অ্যাঙ্গেল থেকে আলোচনা করব। প্রথম অ্যাঙ্গেল হবে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা ভোগ করতে পারে এমন মৌলিক অধিকার। এমন মৌলিক অধিকার বাংলাদেশের সংবিধানে 12টি আছে। এবং দ্বিতীয়ত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে বসবাসকারী নাগরিকরা ও বিদেশিরা ভোগ করতে পারে এমন মৌলিক অধিকার। এরকম মৌলিক অধিকার আছে 6টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের প্রকৃতি আজকের আলোচনা এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমি এই দুইটা ভাগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং আমরা তখন দেখার চেষ্টা করব বাংলাদেশের সংবিধান আসলে তার নাগরিকদের মৌলিক অধিকার আসলে কতটুকু কিংবা কত শক্তভাবে নিশ্চিত করার চেষ্টা করছে কিংবা চেষ্টা করে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমাদের কথা হবে। আল্লাহ হাফিজ।